আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য শুরু হচ্ছে গণিতের টপ 100 সিকিউ সমাধান ক্লাস। তোমাদের গণিতে টোটাল 17টা অধ্যায় আছে। 17টা অধ্যায় থেকে আমরা তোমাদের জন্য টোটাল 100টা সিকিউ সমাধান করব। এই 100টা সিকিউ যদি তুমি সমাধান করতে পারো, তাহলে তুমি যে কোনো পরীক্ষা বলো, অর্ধবার্ষিক বলো, বার্ষিক বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, এসএসসি ফাইনাল এক্সাম বলো, যে কোনো পরীক্ষার জন্য তোমার 100% প্রস্তুতি হয়ে যাবে। এছাড়াও এইখানে গণিতের টোটাল 4টা কোর্স তোমাদেরকে দেওয়া হবে। তুমি যদি এই 4টা কোর্স করতে পারো এবং 4টা কোর্স তুমি যদি টোটালি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তুমি গণিতে 95 থেকে 100% মার্ক পাবে। 95 থেকে 100 মার্ক খুব ইজিলি পাবে। এখানে 4টা কোর্স কি কি? 4টা কোর্স হলো গণিত বেসিক টু প্রো কোর্স। গণিত বেসিক টু প্রো, এই কোর্সের মধ্যে আমাদের গণিত বইয়ে, আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে, এই বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে, এই গণিত বইটা সম্পূর্ণ শেষ করা হবে। দ্বিতীয় কোর্সটা হলো আমাদের টপ 100 সিকিউ সমাধান কোর্স। এই কোর্সটা করলে তোমাদের সিকিউ সম্পর্কে ধারণা চলে আসবে। তৃতীয় যে কোর্স সেটা হলো টাইপ ভিত্তিক গণিত কোর্স, মানে টাইপ ভিত্তিক গণিত কোর্স। তো টাইপ ভিত্তিক ভাবে তুমি যখন পড়বা, তাহলে তোমার বইয়ের ভিতরে কোন কোন ম্যাথ ছিল ওইটার সাথে তুমি টাইপের সাথে একটা তুলনা করতে পারবা, এবং যখন এই সিকিউ সমাধান কোর্সটা করবা, তাহলে তিনটার মধ্যে তুমি যখন একটু তুলনা করে পড়তে পারবা, তিনটার মধ্যে কি মিল আছে, কোথায় অমিল আছে, কিরকম ভাবে কোশ্চেন গুলা সিকিউ এ আসে, তুমি যখন এইগুলা যখন তুমি ধরতে পারবা, তাহলে তোমার সিকিউ এবং এসকিউ মানে ফুল সৃজনশীল কোশ্চেন এবং তোমার এসকিউ শর্ট কোশ্চেন, এই দুইটার মধ্যে যে তোমার 70 মার্ক আছে, তুমি এই 70 মার্ক খুব ইজিলি পাবা। তারপরে দ্বিতীয় কোর্সটা হলো চতুর্থ কোর্সটা হলো আমাদের টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30। আমরা ওই এমসিকিউ টার্গেট 30টা যদি কোর্সটা যদি কমপ্লিট করতে পারি, তাহলে সেখান থেকে আমরা এমসিকিউ এর 30 মার্ক খুব ইজিলি ক্যারি করতে পারবো। তাহলে এই 4টা কোর্স করার পরে তোমার গণিত নিয়ে কোনো প্রকার কোনো ভয় থাকবে না। তোমার কাছে গণিতটা মনে হবে সব থেকে সহজ সাবজেক্ট, তুমি যদি এই 4টা কোর্স কমপ্লিট করতে পারো। তো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত 4টা কোর্স আমাদের সাথে কমপ্লিট করবে এবং তোমার গণিতের ভয়টাকে দূর করে গণিতের সর্বোচ্চ মার্ক পাওয়ার ক্ষেত্রে তুমি এক ধাপ এগিয়ে যাবে এবং গণিতটাকে তোমার ভয়ের সাবজেক্ট থেকে নাম কাটা দিয়ে তোমার পছন্দের সাবজেক্টের তালিকায় নিয়ে আসবে। তো আমরা আর বেশি কথা বলবো না, শুধু তোমাদের কাছে অনুরোধ থাকবে, কোর্সটা যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে, তুমি তোমার বন্ধুদেরকে এই ক্লাসটা শেয়ার করবা যদি ভালো লাগে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত না হয়ে থাকো, এই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি এখান থেকেই হবে। তো চলো তাহলে আমরা শুরু করি। আমি প্রথমে সেট ফাংশন এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ করাবো। তো সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের জন্য টোটাল 6 থেকে 7টা সৃজনশীল করাবো, 6 থেকে 7টা সিকিউ করাবো। এই 6-7টা সিকিউ তুমি যদি করো, তাহলে তোমার এই দ্বিতীয় অধ্যায় 2.1 এবং 2.2 এর 100% প্রস্তুতি হয়ে যাবে। তুমি যদি 2.1 এবং 2.2 টোটালটা ভালোভাবে কমপ্লিট করতে চাও, তাহলে শুধুমাত্র এই 6 থেকে 7টা সৃজনশীল করবা আমার সাথে সাথে, এবং এই টাইপের যে সৃজনশীলগুলো আসছে সেখান থেকে তুমি আরো 6-7টা সৃজনশীল বাড়িতে একটু প্র্যাকটিস করবা। তো এই 14-15টা সিকিউ পড়লে এনাফ তোমার জন্য, তো পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট করার জন্য। তো চলো তাহলে আমরা এই ম্যাথটা শুরু করি। এই ম্যাথটা কি বলছে দেখো। এই ম্যাথটার প্রথমে একটা ফাংশন, একটা দেওয়া আছে, সেট দেওয়া আছে, এ সেট। বলছে যে a ইকুয়াল x বিলংস টু n সাচ দ্যাট x মৌলিক সংখ্যা। এখানে দেখো আমাদের এ সেটটার মধ্যে টোটাল 3টা শর্ত দেওয়া আছে। টোটাল কয়টা শর্ত দেওয়া আছে ভাইয়া? 3টা শর্ত দেওয়া আছে। কি কি শর্ত দেওয়া আছে দেখো। বলছে যে x বিলংস টু n, তার মানে এই এ সেটে x এর যে মানগুলো হবে বা x এর যে উপাদানগুলো হবে বা এ সেটের যে উপাদানগুলো হবে, ওই উপাদানগুলো হবে x এর, এবং ওই x গুলা কোথা থেকে আসবে? x গুলা আসবে হলো স্বাভাবিক সংখ্যা থেকে। এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলা আমরা জানি, স্বাভাবিক সংখ্যা n ইকুয়াল আমরা লিখতে পারি 1 2 3 4 5 6, এরকম ভাবে চলতে থাকবে। এটা কি স্বাভাবিক সংখ্যা। তারপরে দেখো দ্বিতীয় শর্ত বলছে
মৌলিক সংখ্যা হতে হবে। তার মানে স্বাভাবিক সংখ্যা থেকে যে সংখ্যাগুলা মৌলিক ওই সংখ্যাগুলা নিতে হবে। তাহলে আমরা কয়টা শর্ত পাইলাম? প্রথম শর্ত হলো স্বাভাবিক সংখ্যা হতে হবে, দ্বিতীয় শর্ত কি? মৌলিক হতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো আমাদের 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো আমাদের 2। তার মানে 2 কি মৌলিক সংখ্যা, 3 কি মৌলিক সংখ্যা, 5 কি মৌলিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা কত? 7 কি মৌলিক সংখ্যা, তারপরে কত? 8, 9, 10, 11, তারপরে কত? 11 হলো আমাদের মৌলিক সংখ্যা। তার মানে এইখান থেকে আমরা কয়েকটা মৌলিক সংখ্যা পাইলাম? 2, 3, 5, 7, 11। আরো আছে এর পরবর্তীতে 13, 17, তারপরে তোমার হলো 23, তারপরে হলো তোমাদের 29, এরকম ভাবে। মানে 29 কে দেখো, 29 কে ওই 29 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবা না। 31 কে তুমি শুধুমাত্র 31 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। তেমনি এখানে 2 কে 2 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। তারপর হলো 3 কে 3 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। 5 কে 5 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। 7 কে 7 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। তার মানে কি এগুলো হলো কি আমাদের মৌলিক সংখ্যা। তার মানে প্রথম শর্ত ছিল স্বাভাবিক সংখ্যা নিতে হবে, আমি n নিয়ে নিলাম। তারপরে শর্ত হলো মৌলিক সংখ্যা নিতে হবে, আমি মৌলিক সংখ্যাগুলো বাছাই করে কি কি পাইলাম? পাইলাম হলো 2, 3, 5, 7, 11। তো তারপরের সংখ্যা কত? 13। এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা পাইলাম আমরা। আরো আছে মৌলিক সংখ্যা। তো তারপরে দেখো আরেকটা শর্ত দিছে যে 2 এর থেকে x এর মান বড় অথবা সমান হবে। মানে বড় হতে পারে, সমানও হতে পারে। তার মানে এই যে 2 এর থেকে x এর মান বড় অথবা সমান হবে, তার মানে 2 নেওয়া যাবে x এর মধ্যে। তারপর বলছে কি 7 এর থেকে ছোট অথবা সমান হবে, মানে 7 এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে 2 এর সমান এবং 7 এর সমান, বা 2 এর থেকে বড় 2 এর থেকে বড় অথবা সমান এবং 7 এর থেকে ছোট অথবা সমান মৌলিক সংখ্যাগুলো কি কি? 2, 3, 5, 7। তার মানে 11 গেলে কি বেশি বড় হয়ে যায়। তার মানে এই চারটা কি আমাদের ওই এ সেটের সমাধান হবে। তো আমরা ওই সেটটা নিয়ে তো আবার আলোচনা করব। তো এখন আসো আমরা ক নাম্বার প্রশ্ন চলে আসি। ক নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। ক নাম্বার কোশ্চেন সমাধানে চলে আসলাম আমরা। তো ক নাম্বারের কোশ্চেনে দেখো দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল 2a কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস 32। মানে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে, কি ফাংশন? এফ অফ এ ভিত্তিক ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনের বলছে এখানে দেখো এফ অফ এ, তার মানে কি এ হলো এখানে চলক আকারে কাজ করতেছে। এবং এখানে দেখো আরেকটা অজানা রাশি আছে কে, তার মানে কে কোনো সংখ্যা দেওয়া নাই। বলছে যে এর মান, মানে কে এর কোন মানের জন্য এফ অফ এ ইকুয়াল 0 হবে। মানে এইখানে তুমি যদি এর পরিবর্তে 2 বসাও, মানে এফ অফ এ মানে কি? এই এফ অফ মানে ফাংশন অফ এ, ফাংশন অফ 2, তার মানে ফাংশন অফ এর জায়গায় যদি আমি ফাংশন অফ 2 বসাই তাহলে এই টোটাল মানটা 0 হবে। কিন্তু এখানে তো কে হলো আমাদের একটা চলক, এখানে কে কি অজানা রাশি। তো কে এর মান যদি আমি না বসাই তাহলে তো টোটালটার মান 0 হবে না। তো কে এর কোন মানের জন্য, মানে কে এর একটা মান থাকবে এবং এর হলো মান হলো 2, মানে এর মান 2 বসাবা এবং কে এর একটা মান বের হবে। ওই কে এর মান এবং এর মান 2 বসাইলে টোটাল এই ফাংশনটা 0 হবে। তাহলে আমি এখন কে এর মানটা বের করব। কি করব? কে এর মানটা বের করব। তাহলে চলো, তাহলে আমরা লিখতে পারি যে, মানে এখানে যে শর্তটার কথা বলবে না যে এফ অফ 2 ইকুয়াল 0 হবে, বা এফ অফ 3 ইকুয়াল 0 হবে, বা এফ অফ 2 ইকুয়াল 2 হবে, বা 5 হবে, 6 হবে, 7 হবে, যাই হোক না কেন আমি শুধু কি করব, এই জায়গায় এফ অফ এর জায়গায় এফ অফ ওই ফাংশনটার মানটা বসাই দিব। তাহলে আমি এখানে লিখতে পারি এফ অফ 2 ইকুয়াল, এখানে কার পরিবর্তে 2 বসাইছি ভাইয়া? কার পরিবর্তে 2 বসাইছি? এর পরিবর্তে 2 বসাইছি। তাহলে আমি লিখি 2 গুণন এ, এর পরিবর্তে কত? 2, এর উপরে কি ছিল? কিউব, তার মানে 2 এর উপরে কি হবে? কিউব হবে। প্লাস ছিল প্লাস দাও, কে ছিল কে দাও, এ ছিল এ, এর পরিবর্তে কত বসাবো? আমি 2 বসাবো। এর পরিবর্তে কত বসাবো? 2 বসাবো। স্কোয়ার ছিল স্কোয়ার দাও, মাইনাস 32। এখন দেখো তুমি যদি 2 ইন্টু 2 কে যদি কিউব করো, কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা কিছুর উপরে যদি পাওয়ার থাকে, ওই সংখ্যাটা ওই সংখ্যার সাথে ততবার গুণাকারে থাকবে যতবার পাওয়ার থাকবে। তাহলে এখানে পাওয়ার আছে কতবার? 3 বার। তাহলে 2 কয়বার গুণাকারে হবে? 2 গুণন 2 গুণন 2।
তার মানে 2 এর উপরে পাওয়ার 3, তার মানে 2 তিনবার গুণ আকারে হবে। 2 এর উপরে পাওয়ার 2, তার মানে 2 গুণন 2 হবে, মানে 2 দুইবার গুণ আকারে হবে। তাহলে গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আসতেছে কত 8 প্লাস কে ইন্টু 2 কে স্কোয়ার করলে 2 দুগুণে কত 4 মাইনাস 32। দেখো তাহলে এখন আমরা লিখতে পারি 8 দুগুণে কত, 8 দুগুণে 16 প্লাস 4 ইন্টু কে, তার মানে কি 4k মাইনাস 32। এখন দেখো তো এই 32, 8 মাইনাস 32 এবং প্লাস 16 এই দুইটা কি ভাইয়া, এই দুইটা আমাদের ধ্রুব সংখ্যা না, এই দুইটা কি ধ্রুব সংখ্যা। আমরা কি করতে পারি, যোগ বিয়োগ করতে পারি। তাহলে মাইনাস 32 থেকে যদি আমি প্লাস 16 বাদ দিই, মানে 32 থেকে যদি আমি 16 বাদ দিই, তাহলে কত থাকবে আমার, থাকবে হলো মাইনাস 16, মাইনাস 16। তাহলে আমি এটাকে এইভাবে লিখি 4k মাইনাস 16, 4k মাইনাস 16। এটা কার মান আসছে ভাইয়া, এটা কার মান বলো তো দেখি। এটা হলো আমাদের f অফ 2 এর মান, f অফ 2 এর মান, f অফ 2 এর মান কত 4k মাইনাস 16। এখন বলছে f অফ 2 ইকুয়াল 0 হবে, f অফ 2 ইকুয়াল 0 হবে। 0 বলছে দেখে তুমি 0 লিখবা, যদি 2 বলতো 2 লিখতা, 3 বললে 3 লিখতা, মানে f অফ 2 ইকুয়াল এই সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে আমি f অফ 2 বসাইলাম, রাইট হ্যান্ড সাইডে আমার যে মানের কথা বলবে, 0 বললে 0 বসাবা, 5 বললে 5 বসাবা, 10 বললে 10 বসাবা, 1000 বললে 1000 বসাবা, তোমার যা বলবে ওইটা বসাবা। তো দেখো তাহলে আমি যদি এখন, এখন একটা কাজ করি, শর্ত মতে কি লিখলাম ভাইয়া, শর্ত শর্ত মতে শর্ত মতে কি f অফ 2 ইকুয়াল 0। শর্ত মতে কি ভাইয়া, f অফ 2 ইকুয়াল 0। যদি এখানে 0 না বলে অন্য কিছু বলতো, কোন একটা সংখ্যা বলতো, ওই সংখ্যাটাই লিখতাও তুমি। এখন f অফ 2 মানে কত, f অফ 2 মানে হলো 4k মাইনাস 16 ইকুয়াল কি 0। এখন ভাইয়া দেখো তো, এখন তুমি দেখো তো এই 4k টা এখানে রাখো, 16টাকে ওই সাইডে পাঠাই দাও, তাহলে এই সাইডে আছে কি মাইনাস, ওই সাইডে কি হবে প্লাস 16। তারপরে দেখো তুমি কি লিখতে পারো, k ইকুয়াল এই 16 বাই এই 4 একারে কি আকারে গুণ আকারে, তাহলে ওই সাইডে কি হবে ভাগ। তাহলে আমরা লিখতে পারতেছি k ইকুয়াল 4, 4 4 16, তাহলে k এর মান কত পাইলাম 4, অ্যান্সার। তাহলে k এর কোন মানের জন্য f অফ 2 ইকুয়াল 0 হবে, k এর মান যদি 2 হয় তাহলে f অফ 2 এর মান কত হবে 0 হবে, f অফ 2 এর মান 0 হবে। k এর মান কত, k এর মান 4 হলে। আমি আবার একটু দেখাই দিচ্ছি, দেখো আমাদের বলা আছে যে f অফ a ইকুয়াল একটা ফাংশন দেওয়া ছিল, আমাদের বলছে যে f অফ a এর জায়গায় যদি f অফ 2 বসাই, তো 2 বসাই দিলাম, তাহলে এর জায়গায় কত বসবে 2 বসবে, তার উপরে কিউব ছিল কিউব দিলাম, এর জায়গায় কত বসবে 2 বসবে, তার উপরে কি ছিল স্কয়ার ছিল স্কয়ার দিলাম, মাইনাস 32 দিলাম, 2 ছিল 2 আকারে রাখলাম। এটা আমি যদি এভাবে না দিই, শুধু গুণ আকারে দিলেও হবে, এটা এর ব্র্যাকেট না দিলেও চলবে, গুণ চিহ্ন না দিলেও চলবে। দেখো তাহলে 2 কে কিউব করলে কত হয় 8 হয়, কারণ 2 কে কিউব মানে কি 2 গুণন 2, 2 হাতে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8। তাহলে 2 কে স্কয়ার করলে কত 4 মাইনাস 32, 8 দুগুণে কত 16, 4 ইন্টু কে গুণ করলে 4k মাইনাস 32। এখন মাইনাস 32 থেকে প্লাস 16 বাদ দিলে আমার থাকে হলো মাইনাস 16, কত থাকে ভাইয়া মাইনাস 16। 4k ছিল, এই 4k টাকে আমরা সামনে লিখে নিলাম। এটা কার মান পাইলাম আমরা, f অফ 2 এর মান। তো আমাদের শর্ত মতে f অফ 2 ইকুয়াল 0, ওইখানে দেখো বলে দিছে, ওইখানে কি বলে দিছে যে f অফ 2 ইকুয়াল কি 0, f অফ 2 ইকুয়াল 0। তাহলে 4k মাইনাস 16 ইকুয়াল টু কি 0, তার মানে 4k এই 16টা এই সাইডে মাইনাস আকারে, ওই সাইডে কি হবে প্লাস হয়ে গেল। তাহলে এখন 4 এর সাথে কে কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে ওই সাইডে যে কি হবে ভাগ হবে। তো আমরা এইভাবে লিখতে পারি 4, তো এই 4টা কি এইখানে চলে আসলো। তাহলে কে এর মান কত পাইলাম আমরা, কে এর মান পাইলাম 4। তাহলে কে এর মান 2 এর জন্য f অফ 2 এর মান কি হবে 0 হবে। তো এখানে 0 না থেকে অন্য কিছু কিন্তু থাকতে পারে, তো ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। তো আসো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। কয় নাম্বার প্রশ্ন ভাইয়া, খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। খ নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের, বলছে p অফ a নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই কোশ্চেনটা খুব ভালো করে শিখবা, খুব ভালো করে শিখবা, কারণ পরীক্ষার মধ্যে এই টাইপের কোশ্চেন আসবে। তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে যাও, দেখবা যে এই কোশ্চেনগুলা অনেক আসছে অনেক, আর এই কোশ্চেনগুলাই আসবে পরীক্ষার মধ্যে। যে কোশ্চেনগুলো বারবার আসে এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসে, আমরা স্টুডেন্টরা বেশি বেশি প্র্যাকটিস না করার কারণে পরীক্ষায় অ্যান্সার করতে পারি না। আর মনে হয় যে আসছে, এটা কি আবার আসবে, হ্যাঁ আবার আসবে, আবার আসবে।
তো একই কোশ্চেন বারবার করে আসে, যার জন্য তোমরা এই টাইপের কোশ্চেনগুলো বেশি একটু ভালো করে শিখবা। তো পাওয়ার অফ এ, দেখো এখানে এ কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া নাই। আমরা জানি সেট দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা হলো গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। এইখানে দেখো যে সেটটা দেওয়া আছে এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু আমি যদি যে কোনো ম্যাথ করতে যাই সেক্ষেত্রে আমাকে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে সর্বপ্রথম তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। অলরেডি আমি ডিটেলস নিয়ে এখানে আলোচনা করছি প্রথমেই। দেখো তাহলে খ নম্বরে দেওয়া আছে, লেখো দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া? a equal x belongs to n such that x মৌলিক সংখ্যা, এখানে যা দেওয়া আছে তাই লেখো, এবং x এর মান 2 অপেক্ষায় বড় অথবা সমান এবং 7 অপেক্ষায় ছোট অথবা সমান। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তো হয়ে গেছে। এখন এখানে আমরা একটু বাংলা কথা লিখি, কষ্ট করে তোমরাও লেখো। তো বাংলা কথাটা কিভাবে লিখবা, যে এখানে 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 কি ভাইয়া? এখানে এখানে এ সেটের সকল উপাদান বা এক্স এর সকল উপাদান স্বাভাবিক মৌলিক সংখ্যা। এখানে এ সেটের সকল উপাদান স্বাভাবিক মৌলিক সংখ্যা। তো আমরা এখানে এক্স এর সকল উপাদান, এখানে এক্স এর সকল উপাদান স্বাভাবিক 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 মৌলিক সংখ্যা। দেখো এখানে কিন্তু স্বাভাবিক মৌলিক সংখ্যা কি জন্য লিখলাম? আমরা প্রথমে লিখতে পারতাম এখানে এক্স এর সকল উপাদান স্বাভাবিক সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা লিখতে পারতাম। আমরা একবারে লিখে দিলাম যে এখানে এক্স এর সকল উপাদান হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো হবে শুধু স্বাভাবিক সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো, যার জন্য আমি একবারে লিখলাম কি স্বাভাবিক মৌলিক সংখ্যা। তারপরে আমি কি লিখবো ভাইয়া? যা, লেখো যা 2 অপেক্ষা ছোট অথবা সমান, এই 2 অপেক্ষায় বড়, 2 অপেক্ষায় কি বড়, 2 অপেক্ষায় বড় না, এটা কি বড় না, 2 অপেক্ষায় বড় অথবা সমান এবং 7 অপেক্ষায় ছোট অথবা সমান, 7 অপেক্ষায় ছোট অথবা সমান। দেখো তাহলে আমরা খুব সহজে এখানে যে শর্তটা ছিল শর্তটা লিখে ফেললাম। তারপরে তাহলে অতএব সেটটা হবে কি? অতএব এ সেট ইকুয়াল ওই এখানে যে আমরা বের করে নিয়েছিলাম 2 3 5 7, 2 3 5 7। এখন যদি কখনো কোনো সেটের শক্তি সেট বের করতে বলে, মানে পাওয়ার অফ এ বা পাওয়ার অফ বি বা পাওয়ার অফ সি বা যে কোনো কিছুই বলুক, যদি পাওয়ার অফ এখানে যদি কোনো একটা সেট থাকে, সর্বপ্রথম কাজ হলো তোমার এই পাওয়ার অফ এর ভিতরে যা আছে, পাওয়ার অফ এর ভিতরে এরকম থাকতে পারে, পাওয়ার অফ বি থাকতে পারে, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি থাকতে পারে, মানে এ সেট এবং বি সেট থাকবে, তার মধ্যে ইন্টারসেকশন করার পরে তারপরে পাওয়ার আসবে। অথবা এরকম আসতে পারে পাওয়ার অফ এ মাইনাস বি। তার মানে কি করতে হবে? তোমাকে প্রথমে এ মাইনাস বি বের করতে হবে, মানে এ বাদ বি বি করতে হবে, এখানে এ ইন্টারসেকশন বি করতে হবে। অথবা যদি এরকম থাকতো এ ইউনিয়ন বি। তাহলে আমার প্রথম কাজ হলো এই পাওয়ার অফ, একটু ভালো করে বুঝো ভাইয়া, একটু ভালো করে বুঝো। এই যে প্রথম কাজ হলো আমাদের এই পাওয়ার অফ এর পরে যে সেটটুকু আছে এই সেটটুকু বের করা। কি করা? এই সেটটুকু বের করা, এই সেটটুকু বের করা, এই সেটটুকু বের করা। এখানে ছিল পাওয়ার অফ এ, কিন্তু এ সেটটা ছিল গঠন পদ্ধতিতে। আমার কাজ কি? এই সেটটাকে সর্বপ্রথম তালিকা পদ্ধতিতে নিতে হবে, সর্বপ্রথম তালিকা পদ্ধতিতে বের করতে হবে। দেখো আমি অলরেডি এখন এটা করে ফেলছি। এই যে এ সেটটাকে কি করলাম? এ সেটটাকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এখন আমাকে যে পাওয়ার সেট বলুক শক্তি সেট বলুক ওই সেটের মধ্যে আমি চলে যাব। শক্তি সেট মানে কি? পাওয়ার অফ এ মানে কি? এ সেটের সকল উপসেট দ্বারা, এ সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে বলবো আমরা
সকল উপসেট দ্বারা গঠিত সেটকে কি বলবো? ওই এ সেটের শক্তি সেট, এ সেটের শক্তি সেট। তার মানে এখানে এ সেটের যতগুলো উপসেট আছে আমার কি কাজ, কি উপসেট বের করতে হবে। তো উপসেট কিভাবে বের করে? উপসেট কিভাবে করে দেখো, উপসেট আমরা এখন কি করব, এ সেটের উপসেট গুলা বের করব। দেখো তাহলে আমরা একবারে লিখি, অতএব পাওয়ার অফ এ ইকুয়াল পাওয়ার অফ কি 2 3 5 7। এখন দেখো তো, এখন দেখো তো, প্রথমে একটা করে নিবা। প্রথমে প্রথমে আমরা দেখো একটা সেটের, আমরা জানি কি সেট, কি সেট, কি সেট হওয়ার প্রথম শর্ত কি, সেট হওয়ার প্রথম শর্তই হলো সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে। সেট হওয়ার প্রথম শর্ত হলো সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে, যার জন্য আমি প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন এইগুলার যখন উপসেট বের করব তখন কি, এই 2 কি একটা উপসেট, প্রথমে একটা একটা করে দেখো, প্রথমে একটা একটা করে, প্রথমে 2 নিলাও, তারপরে 3 নিলাও, তারপরে কি নিলাও 5 নিলাও, তারপরে কি নিবা দেখো ভাইয়া, তারপরে তুমি 7 নিলাও। দেখো একটা একটা করে নেওয়া হয়ে গেছে। আমি তোমাদেরকে এইগুলা যত সহজে, তুমি খুব সহজে কিভাবে করতে পারো এটাই আমি তোমাদের শেখাবো। দেখবা অনেকে অনেক ভাবে শেখাইতেছে, তোমার এটা মনে থাকে না, ভুল হয়। শুধুমাত্র স্যার 3টা শিখাইছে তুমি 3টাই পারো, শুধুমাত্র 4টারটা শিখাইছে 4টারটাই পারো, যদি 5টারটা আসে পারো না, 6টারটা আসে পারো না। আমি তোমাকে এমন ভাবে শেখাবো যে তুমি 5টা 6টা 7টা যেভাবেই দিক, যে কোনো টিচার যে কোনো ম্যাথ দিক তোমাকে শক্তি সেট বা উপসেট বের করার জন্য, তাহলে তুমি খুব ইজিলি এটা করতে পারবে, খুব ইজিলি। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে একটা একটা করে মানে সিঙ্গেল, এই একটা উপসেট নিলাম, এই একটা উপসেট, এই একটা উপসেট, এই একটা উপসেট, এই একটা উপসেট, কি করলাম প্রত্যেকটা থেকে একটা একটা করে কি করলাম উপসেট তৈরি করলাম। উপসেট কি মানে উপসেট বলতে কি বোঝায়? উপসেট বলতে আমরা বলি না উপদল, উপদল মানে কি, কোন একটা দলকে ভেঙে যখন কয়েকটা দলে ভাগ করা হয় তখন ওদেরকে বলা হয় উপদল, মানে ওই প্রধান দলের উপদল বলা হয় তাদেরকে। যেমন ধরো বাংলাদেশ ক্রিকেট টিমের একটা দল ঘোষণা করছে, আচ্ছা এই যেমন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতেছে 26 সদস্যের বিশ্বকাপ, তো বিশ্বকাপের জন্য ফুটবল বিশ্বকাপের জন্য, তো 26 সদস্যের দলের মধ্যে যখন তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে তখন তারা কি করবে, 11 জন করে দল ভাগ করে দিবে, তো দুইটা উপদল সৃষ্টি করে দিবে, তাদের মধ্যে কি হবে প্র্যাকটিস ম্যাচ হবে। তো ক্রিকেট বল খেলা যখন হয় তখন দেখা যায় তাদেরকে 18 বা 21 সদস্যের দল ঘোষণা করে, তাদের মধ্যে কি করে দল তৈরি করে। বা একটা স্কুলের ভেতরে দেখবা কয়েকটা ক্লাসের ভেতরে কয়েকটা দল তৈরি করে, তাহলে বলে কি ওইগুলা কি ওই ক্লাসের উপদল, ওই ক্লাসের উপদল। তেমনি এইখানে উপসেট, এই যে 2 একটা উপসেট, 3 একটা উপসেট, 5 একটা উপসেট, 7 একটা উপসেট, একটা একটা করে তো নেওয়া সহজ। তো দুইটা দুইটা করে যখন নিবা তখন তুমি কি কাজ করবে একটু ভালো করে খেয়াল করো, আমার টেকনিকটা তুমি খেয়াল করবা, তাহলে তোমার জন্য একদম ইজি হবে। আর তুমি টেকনিক খেয়াল করবা না তাহলে তুমি মনে করো যে একদম ধরা খেয়ে যাবা। তো তাহলে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে এই প্রথমটার মধ্যে আসবো, কোথায় আসবো প্রথমটার মধ্যে, দেখো তাহলে 2, 2 এর সাথে তার পরেরটা নিবা 3, 2 এর সাথে কত 3, তাহলে 2 এর সাথে আমি 3 নিলাম, তারপরে তুমি 2 এর সাথে তারপরেরটা মানে 3 এর পরে যদি কোনো সংখ্যা থাকে, আছে, হ্যাঁ আছে 2 এর পরে, তাহলে 2 আর 3 নিলাম, তারপরে কি নিব 2 আর 5 নিব, 2 আর 5, এই রে 2 আর 5 নিলাম। তারপরে তারপরে দেখবা 2 এর সাথে তারপরে কোনো সংখ্যা আছে কিনা, হ্যাঁ আছে, কত আছে 7 আছে, তাহলে তুমি নিতে পারো 2 আর 7 নিলাম। তারপরে কি করবা, দেখবা 2 এর সাথে তারপরে আর কোনো সংখ্যা আছে কিনা, তারপরে আর কোনো সংখ্যা আছে নাই, তাহলে কি 2 এর সাথে তুমি আর কোনো কিছু নিতে পারবা না, নিতে পারবা না। তারপরে 2 এর সাথে 3 নিছো, 2 এর সাথে 5 নিছো, 2 এর সাথে 7 নিছো, এই কাজটুকু কমপ্লিট। এটুকু বুঝতে পারছো ভাইয়া? আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে আসো তারপরের টপিক, 2 এর পরে কত আছে 3, এখন 3 এর সাথে তার পরের সংখ্যা নিবা, মানে আগের সংখ্যা কখনোই আসবে না, সব সময় ডান দিকে যাবা, সব সময় কোন দিকে, ডান দিকে যাবা, বাম দিকে কখনোই আসবে না। তাহলে 3 এর সাথে কত নিবা, 3 এর সাথে আমরা 5 নিব, 3 এর সাথে কত নিব 5 নিব। তাহলে দেখো 3 এর সাথে আমরা 5 নিলাম, তারপরে কি করবো 3 এর সাথে 7 নিব, তুমি চাইলে 3 এর সাথে 7 আগে নিয়ে নিবা না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মানে এলোমেলো হইলেই ভুল হবে। 3 এর সাথে 7 নিছো, এখন দেখো তো 3 এর সাথে 7 নেওয়ার পরে পরে কি আর কোনো সংখ্যা আছে, পরে আর কোনো সংখ্যা আছে নেই, তাহলে কি করা যাবে না, আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না। তারপরে তুমি কি করবা দেখো, তারপরে তুমি যে কাজটা করবা 3 এর সাথে 7 নিবা, এই দেখো, ও 3 এর সাথে 7 তো নিছি, সরি 3 এর সাথে 7 নিছি। এখন আমাদের কি করতে হবে, তারপরের সংখ্যা 3 এর পরে কি আছে 5, এখন 5 এর সাথে তুমি 7 নাও, কি নিবা ভাইয়া 5 এর সাথে 7 নিলাম, এই যে 5 এর সাথে 7, তো 5 এর সাথে যখন 7 নিলাম, 5 এর পরে এখানে আর কোনো সংখ্যা আছে আর নাই, তাহলে কি করা যাবে না, আর নেওয়া যাবে না। তারপরে আসো 7 এর মধ্যে, 7 এর মধ্যে আসার পরে দেখো 7 এর পরে কোনো সংখ্যা ছিল কি, ছিল না, তাহলে তো নেওয়া যাবে না, অলরেডি 7 একবার নিছি, তো কোনো সংখ্যা নাই, সে তার কোটি নাই, কোনো সাথী নাই, তার যেহেতু কোনো সাথী নাই তাহলে সে যেতে পারবে না। এটা হলো সাথী, মানে একজন আরেকজনকে সাথী আকারে নিয়ে যাবে, যেমন 2 3 কে সাথী আকারে নিছে, 2 5 কে নিয়ে গেছে,
2 7 কে নিয়ে গেছে, কিন্তু আবার 3 আবার 2 কে নিতে পারবে না, মানে তারা তো 3 আর 2 বা 2 আর 3 একই কথা, তারা তো একবার সাথে আকারে ঘুরেই আসছে। তারপরে কি করবে, 3 5 কে নিয়ে যাবে একবার, 3 7 কে নিয়ে যাবে একবার, তারপরে কি 5 7 কে নিয়ে যাবে একবার, তো শেষ। তুমি এটা মনে রাখবা, 2 এর থেকে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, তো 2 এর থেকে 3 জায়গায় চলে গেছে। তো তারপরে কি করবে, 3 এর থেকে তারপরে যে সংখ্যাগুলো আছে, 3 এর থেকে 5 এ গেছে, 3 এর থেকে 7 এ গেছে, তারপরে কি করছে, 5 এর থেকে 7 এ গেছে, তো 7 এর থেকে আর কোনো জায়গায় যাওয়ার নাই, তো আর যায় নাই। এখন আসো 3টা করে যখন নিবা, 3টা করে যখন নিবা তখন তোমার আরো ইজি, 3টা করে যখন তুমি নিবা তখন আরো ইজি। কি ইজি ভাইয়া? ইজিটা কোথায় দেখো, ইজিটা হলো যে তুমি এইখানে যে চলক মানে এখানে যে উপাদানগুলো আছে, এখানে যে উপাদানগুলো আছে 4 বারে 4টা বাদ দিবা, 4 বারে 4টা বাদ দিবা। কিভাবে 4টা বাদ দিবা দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তুমি 2 3 5 নিছো, 2 3 5 নিছো, কাকে বাদ দিছো দেখো তো ভাইয়া, 7 কে বাদ দিছো। প্রথমে কি করছো, সবার লাস্টেরটাকে আগে বাদ দিছো, মানে লাস্টের যে জোন তাকে আমরা আগেই বাদ দিয়ে দিই, লাস্টের জোনকে আগে বাদ দিই। ধরো 4 বন্ধু কোনো জায়গায় যাচ্ছে, তো সিট আছে 3টা, তাহলে কি করবে সে, প্রথমে লাস্টের জনকে বাদ দিয়ে দিবে, তখন ঘুরে আসছে, ঘুরে আসার পরে আবার সে যাবে, আবার যখন যাবে তখন কি করবে সে, বলবে যে যেহেতু আমরা 3জন ঘুরে আসলাম, লাস্টের জনকে রাইখা গেলাম, তো লাস্টের জনকে এখন নিয়ে যাই। তো তার আগে যে ছিল, মানে তার থেকে একটু যে গুরুত্বপূর্ণ কম বেশি ছিল, তাকে বাদ দিবে। এখন কাকে বাদ দিবে, এখন 5 কে বাদ দিবে। তাহলে কাকে কাকে নিয়ে যাবে এখন দেখো তো ভাইয়া, 3 2 3 7, কাকে বাদ দিছে, 5 কে বাদ দিছে। 5 কে বাদ দিলে থাকলো আর কি, 5 কে বাদ দিলে কি কি থাকলো, 3 2 3 7, 2 3 7। তারপরে দেখো তো ভাইয়া এই সাইডে কি দেখা যাবে, দেখা যাবে এখানে একটু শ্যামা, তুমি আমি বলে দিচ্ছি ওটা লিখবা, 2 3 7, তারপরে কি, তারপরে কাকে বাদ দিব, 3 কে বাদ দিব। তাহলে কি কি থাকতেছে দেখো তো, 2, তোমরা সাথে সাথে বলবা, ক্লাস করতেছো সেখানে সাথে সাথে বলবা, বা তুমি সাথে সাথে মনে মনে বলবা, 2 5 7 কি থাকতেছে ভাইয়া, 2 5 7। এখন 3 কে বাদ দিছে, তারপরে কাকে বাদ দিব, তারপরে 2 কে বাদ দিব, বাকি 3টা থাকবে। বাকি কি কি আছে দেখো তো, বাকি আছে আমাদের 3 5 7 আছে না, 3 5 7 আছে। তো আর কোনোটা বাদ দেওয়ার আছে, আর কোনোটা বাদ দেওয়ার নেই। তো এখন কি করবো, এখন আমরা 4টা করে নিব, একটা কি করবো ভাইয়া, 4টা করে নিব। তো 4টা করে নাও, 4টা করে নাও। দেখো এগুলা কিন্তু এখানে কমা হবে, কিন্তু সেটের উপাদানগুলোকে কি দ্বারা পার্থক্য করে, মানে কি দ্বারা আলাদা করে, কমা দ্বারা। এখানে কিন্তু কমা দিতে হবে প্রত্যেকটার মধ্যে। তো এখন 4টা করে নাও একবার, তাহলে আমরা নিব 2 3 5 7 নিলাম। তো 2 3 5 7 নিয়েছি, তার মানে কি করলাম আমরা, এখন 4টা নিয়ে নিলাম। এখন আমরা কি করবো, একটা ফাঁকা সেট নিব। তো ফাঁকা সেট কিন্তু আমরা চাইলে শুধুমাত্র এই চিহ্নটা দিতে পারি, মানে এই চিহ্ন দ্বারাই কিন্তু ফাঁকা সেট বোঝায়, এই চিহ্ন দ্বারাই কিন্তু ফাঁকা সেট বোঝায়। তোমরা অনেকে কি করো, এই চিহ্ন দাও আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, এই চিহ্ন দিলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, আর সেকেন্ড ব্র্যাকেট দিলে তোমার মাঝখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো আমি যদি চিহ্ন ইউজ করি, ফাঁকা সেট দিলাম, এই যে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটটা কিন্তু, এই ব্র্যাকেটটা কিন্তু এই যে ব্র্যাকেট শুরু করছিলাম, এই ব্র্যাকেটটাকে ক্লোজ করাইছে। তার মানে কি, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, মানে এই যে ভিতরে যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই সেটের উপাদান। আর এই উপাদানগুলোকে যখন তুমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিছো, মানে এই একটা সেকেন্ড ব্র্যাকেট আর এই একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যখন তুমি আবদ্ধ করে দিছো, তখন এই সম্পূর্ণগুলো মিলে কি হয়ে গেছে, একটা সেট হয়ে গেছে। আর এই সেটটার নাম কি, শক্তি সেট। এই সেটটার নাম কি ভাইয়া, শক্তি সেট। এখন আসো, আশা করি এটুকু ক্লিয়ার হয়ে গেছে। এখন তাহলে আমরা একটু বাংলা কথা লিখবো, এখন আমরা বাংলা কথা লিখবো। দেখো এ সেটের কয়টা উপাদান ছিল, একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে লিখি আমরা এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা 4টি। এ সেটের উপাদান সংখ্যা কয়টি, 4টি। এবং পাওয়ার অফ এ, মানে এস শক্তি সেটের, মানে এর শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা গুণ তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, কয়টা ভাইয়া, 16টা। কয়টা, 16টি। ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারো না, 16 কে কি লিখতে পারো, 2 টু দি পাওয়ার 4 টি। তাহলে দেখো, তাহলে যদি এ সেটের উপাদান সংখ্যা যদি n হতো, n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। দেখো এখানে
এখানে উপাদান সংখ্যা ছিল কয়টা? 4টা। 2 এর উপরে পাওয়ার কত হয়েছে? 2 এর উপর পাওয়ার কত হয়েছে? 4। তাহলে এখানে যদি উপাদান সংখ্যা n হয়, মানে 4 এর পরিবর্তে যাই হবে 2 এর উপরে কি হবে? তাই সংখ্যা হবে। তাহলে 4 এর এখানে যদি 4 এর পরিবর্তে n হয়, তাহলে এখানে 4 এর পরিবর্তে কত হবে? n হবে, এই যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের আশা করি এইটুকু ক্লিয়ার। তারপরে তুমি একটা কথা লিখবা, তাহলে a সেটের উপাদান সংখ্যা n হলে p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। জাস্ট তুমি ওইটুকু না লিখলেও শুধুমাত্র এটুকু লিখতে পারো। অতএব p অফ a এর উপাদান সংখ্যা p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখো, আমি কিন্তু একটু খুব সময় নিয়ে পড়াইতেছি, আমি কিন্তু তোমাদের খুব সময় নিয়ে খুব স্লোলি পড়াচ্ছি, কারণ তোমাদের এখন পর্যাপ্ত সময় আছে। নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো আছো তোমরা এখন বছরের শুরুর দিকে, এখন কিন্তু খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই। এখন তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই ম্যাথ গুলা করতে পারো। কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। এই যে তোমাকে যে এখানে যে আমি উপসেট গুলা তৈরি করছি, উপসেট গুলা নিচ্ছি, এগুলা কিন্তু তোমাকে খুব সুন্দর করে বুঝতে হবে। এগুলো যদি তুমি বুঝো তাহলে তুমি এই টাইপের 1000টা ম্যাথ করতে পারবা। আর তুমি যদি না বুঝে শুধুমাত্র লিখে নাও বা মুখস্থ করে যাও, তাহলে কিন্তু ভাই খুব বড় বিপদে পড়ে যাবা। তারপরে দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে। তো এটা বুঝতে পারছো কি সবাই? আমি একটু আবার একটু মানে বলে দেই যে একটা সেট দেওয়া ছিল এ সেট। এ সেটটা কি? x বিলংস টু n such that x মৌলিক সংখ্যা এবং বলছে 2 এর থেকে বড় এবং 7 এর থেকে 2 এর থেকে বড় অথবা সমান এবং 7 এর থেকে ছোট অথবা সমান। তো এখানে x এর সকল উপাদান কি? স্বাভাবিক। এই যে n এর জন্য স্বাভাবিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা আসছে এই মৌলিক সংখ্যার জন্য, এবং এই দুইটা শর্ত আসছে হলো এই যে সমান অথবা ছোট, এই সমান অথবা ছোট অথবা সমান, এটা আসছে হলো এই শর্তের জন্য। আর দুই অপেক্ষায় বড় অথবা সমান, এটা আসছে হলো এই প্রথমের শর্তের জন্য। তারপরে আমরা সেটটাকে লিখে নিলাম। তো মৌলিক সংখ্যা কি কি আছে? 2 3 5 7। তাহলে পাওয়ার অফ a ইকুয়াল টু এভাবে লিখে নিলাম। তারপরে এটার উপসেট গুলা কি? প্রথমে দুইটা করে নিছি, 2 3 5 7। তারপরে দুইটা করে নিছি, 3 2 3 2 2 5 2 7। তারপরে কি করছি? 3 3 5 3 7। অনেকে এইভাবে লিখি 2 3 3 5 3 7 অথবা 5 7, এরকম ভাবে যখন লিখি এলোমেলো বেজে যায়। তো এলোমেলো বাজানো যাবে না, আমি যেটা বলছি এটা করবা। 2 3 2 5 2 7 3 5 3 7 5 7, আর কোনো কিছু নাই। তো চলে আসলাম তিনটার ক্ষেত্রে। 7 একবার কাটা দিব, 5 একবার কাটা দিব, 3 একবার কাটা দিব, 2 একবার কাটা দিব। 2 একবার কাটা দিয়ে আমি এগুলো লিখে ফেললাম। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 4টে। 1 2 3 4, 4টে লিখে নিলাম। পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কয়টা? এটুকু গুণে পেলাম হলো 16টা। 16টা কি কি লেখা যায়? টু দি পাওয়ার 4 লেখা যায়। তারপরে কি কইছি? পি অফ এ এর উপাদান সংখ্যা n হলে p অফ a এর, মানে a এর উপাদান সংখ্যা n হলে p অফ a এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অতএব p অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটাই আমাদের কি অ্যান্সার বা উত্তর। যাই হোক, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে বললে প্রমাণ, আর যাই বলবো এটা আমাদের দেখানো হলো। দেখানো হলো, এখানে কি লিখবা? অ্যান্সার লিখবা না, লিখবা দেখানো হলো, কারণ এখানে নির্ণয় করে দেখাও যে বলছে, দেখানো হলো। এখন আসো ঘ নাম্বার কোশ্চেনটা আমরা সমাধান করি। ফাংশন। ফাংশন থেকে ফাংশন দ্বারা তোমরা অনেকে কিন্তু ভয় পাও, কিন্তু ফাংশন থেকে টোটাল যদি তুমি 4টা অঙ্ক করো, কয়টা অঙ্ক ভাইয়া? ফাংশন থেকে 4টা না, 3টা ফাংশন যদি করো তাই হয়ে যাবে। কিন্তু আমি এখানে 4টার কথা বলবো কি জন্য জানো? কারণ এখানে এই যে ফাংশনটা আজকে করব না, এই ফাংশনটা কিছুটা পরিবর্তন করে দেয়। এই ফাংশনটা আমি যোজন বিয়োজন করে কমপ্লিট করতে পারি, আবার কিছু ফাংশন আছে যোজন বিয়োজন করে কমপ্লিট করা যায় না। যার জন্য আমি তোমাকে বললাম কয়টা ম্যাথের কথা বলছি? 4টে। তো তুমি যদি এই 4টা ফাংশন কমপ্লিট করতে পারো, ফাংশন থেকে ম্যাথ আসলে এর মধ্যে থেকেই আসবে। আর এই অধ্যায় থেকে টোটাল কয়টা সৃজনশীল পড়বা? 6টা অথবা 7টা। 6টা অথবা 7টা সৃজনশীল পড়লে 100% কভার হয়ে যাবে। আসো তাহলে এখন আমরা ঘ নাম্বার ম্যাথটা সমাধান করি। ঘ নাম্বার লেখো, দেওয়া আছে f of x equal 4x minus 5 by 3x minus 2, 4x minus 5 by 3x minus 2, এটা কি আমাদের দেওয়া আছে? তো এখন দেখো কোশ্চেনের মধ্যে বলছে f of x inverse 1,
এক্স ইনভার্স মানে কি 1/x প্লাস 1। তো আমাদের কি করতে হবে, প্রথমে এই ফাংশন অফ এক্স এর জায়গায় যা দেওয়া থাকবে, ফাংশন অফ এক্স এর জায়গায় যা দেওয়া থাকবে তাই নির্ণয় করে নিতে হবে। যেমন এই যে প্রথম অঙ্কটার মধ্যে ফাংশন অফ এর জায়গায় কি ছিল, ফাংশন অফ 2 ছিল, 2 বসাইছিলাম। এখন ফাংশন অফ এক্স এর জায়গায় কি বসাইতে হবে, ফাংশন অফ এক্স ইনভার্স বসাইতে হবে। তো আমাদের কি বসাইতে হবে ভাইয়া, ফাংশন অফ এক্স ইনভার্স বসাইতে হবে। তাহলে আমরা এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স ইনভার্স বসাবো। তাহলে আমরা বসাই দেই, অতএব এফ অফ এক্স ইনভার্স, এফ অফ এক্স ইনভার্স ইকুয়াল টু, তাহলে এখন এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স ছিল সবখানে কি বসবে, এক্স ইনভার্স বসবে। এক্স ইনভার্স -5, 3 এক্স ইনভার্স -2 -2। দেখো তো এখন তুমি এটাকে কি লিখতে পারো ভাইয়া, এটাকে কি লিখতে পারো, এটাকে লিখতে পারো না এরকম 4 ইন্টু 1/x -5, এখানে কি লেখা যায় 3 ইন্টু 1/x -2। এখানে বুঝতে পারছো কি, 4 তো গুণাকারে ছিল, আর x ইনভার্স মানে কি 1/x, -5 ছিল -5, 3 তো গুণাকারে ছিল, x ইনভার্স মানে কি 1/x। এখানে তাহলে আমরা এখন সাজায় লিখতে পারি, একটু সুন্দর করে সাজায় লেখো, কি লিখতে পারো, 4 এই 4 কার সাথে গুণাকারে, 1 এর সাথে, 4/x, 4/x -5/3/x -2। এখন একটা কাজ করো ভাইয়া, এখানে তুমি x লসাগু নাও। x যদি লসাগু নাও, দেখো ভগ্নাংশের লসাগু নিয়ম মানে বিয়োগ করার নিয়ম কি বা যোগ করার নিয়ম কি, হরগুলা লসাগু নিতে হবে। এই 5 এর নিচেও মনে মনে 1 আছে না হর আকারে, তাহলে x আর 1 এর, x আর 1 এর লসাগু কত, x আর 1 এর লসাগু হলো x। তাহলে x কে যদি তুমি x দ্বারা ভাগ করো কত হবে ভাইয়া, 1 হবে। কত হবে 1, 1 কে যদি 4 দ্বারা গুণ করো কত হবে, 4 হবে। মাইনাস ছিল মাইনাস দিলাম। এখন আমি যদি x কে 1 দ্বারা ভাগ করি কত হবে, x হবে না, x কে 1 দ্বারা ভাগ মানে 10 টাকা একজনকে দিয়ে দিলে 10 টাকাই পাবে সে, আর এখানে 10 টাকা 10 জনকে দিলে 1 টাকা করে পাবে, তাই না। x কে 1 দ্বারা ভাগ করলে x ই হবে, তো x কে 5 দ্বারা গুণ করলে কত হবে, 5x হবে। সেম কাজটা কোথায়, সেম কাজটা আমাদের নিচে করতে হবে। তাহলে এখানে x লসাগু, x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে 3, মাইনাস ছিল মাইনাস, x কে 1 দ্বারা ভাগ করলে x, 2 দ্বারা গুণ করলে 2x। এখন আমরা যদি চাই যে সরাসরি মানে সরাসরি আমরা এই লাইনটা লিখতে পারি 4 5x বাই 3 2x, এই লাইনটা সরাসরি লিখতে পারি। তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট আছো এই লাইনটা সরাসরি লিখবা, আর তোমরা যারা ম্যাথ বুঝে যাবা তোমরা এই লাইনটা লিখবা, কারণ এই x আর x কাটা গেছে। আর তুমি যদি এটা এখানে একবারে না লিখতে চাও, এখন মানে এখন যেহেতু প্রথম অবস্থায় যদি না লিখতে চাও, সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি এরকম ভাবে লিখবা 4 5x বাই x ইন্টু, এই বিয়োগ থাকলে গুণ করে যখন দিব ভাগাকারে তখন কি হবে, লব চলে যাবে, মানে ভাগাকারে ছিল না, এটার সাথে এটা কি আকারে ভাগাকারে, তো যখন আমি গুণ করে দিব তখন কি করতে হবে, লব চলে যাবে হরে, তার মানে 3 2x, হর চলে যাবে লবে। এখন তুমি ax আর x কেটে দিতে পারো, x আর x কেটে দিতে পারো, তাহলে ওই যে একটু আগে যে লাইনটা লিখছিলাম ওই লাইনটাই থাকলো না ভাইয়া, ওই লাইনটাই থাকতেছে না এখন, তাহলে ওই লাইনটাই থাকতেছে। ওই লাইনটা কি ছিল এরকম না, ওই লাইনটা কি ছিল এরকম 4 5x বাই 3 2x। তো এখানে এখানে এটা থাকতেছে, তো আমরা এটা যখন লিখবো তখন এই লাইনটা থেকে যখন এই লাইনটা লিখবো তখন আরেকটু সুন্দর করে লিখবো, আর একটা কথা লিখে নিব এখানে, কি লিখে নিব দেখো, আমাদের এইটা কার মান, এটা কার মান, এই টোটালটা কার মান, এই টোটালটা হলো f ইনভার্স, f ফাংশন অফ x ইনভার্স এর মান। তাহলে ফাংশন অফ x ইনভার্সটা আমরা এখানে দিয়ে নিব, কি জন্য দেখুন একটু পরেই বুঝতে পারবা। তাহলে এখানে কি আসলো আমাদের 4 5x বাই 3 2x। এখন আমি যদি এখানে আমি যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন, যোজন মানে কি ভাইয়া, যোজন মানে কি লব প্লাস হর, বিয়োজন মানে কি লব মাইনাস হর। যোজন বিয়োজন যদি আমি করি তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে এই সম্পূর্ণ নিচে মনে মনে কি আছে ভাইয়া 1 আছে, তাহলে উপরেরটা কি লব, নিচেরটা কি হর, এখানে উপরেরটা কি লব, নিচেরটা কি হর। তাই যদি হয় দেখো, তাহলে আমি লিখতে পারি না এরকম ভাবে, এখানে f অফ x ইনভার্স
প্লাস ওয়ান, এই যে লব প্লাস হর প্লাস ওয়ান ভাগ কত এফ অফ এক্স ইনভার্স মাইনাস ওয়ান, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তো উপরেও কি করতে হবে, উপরেও সেম কাজটাই করতে হবে এই সাইডেও। তাহলে এখানে কি আসবে 4 মাইনাস 5x প্লাস 3x মাইনাস 2x, এই যে 3x মাইনাস 2x আমি বলে দিচ্ছি যদি দেখা না যায়। নিচে কি হবে, নিচেও সেম কাজ 4 মাইনাস 5x, 4 মাইনাস 5x, কারণ কি লব দুই জায়গায় লব আগে হবে, এইখানে মাইনাস হবে, আর মাইনাস হলে কি হয় চিহ্নের পরিবর্তন হয়, যার জন্য আমি এখানে একটা ব্র্যাকেট রাখলাম মাইনাস 2x মাইনাস 2x। তাহলে এই সাইডে তো কোনো কাজ নাই, এই সাইডে কোনো কাজ নাই, আমি এই সাইডটাকে এরকমই রাখলাম, ওই সাইডে কাজ আছে। দেখো 3 আর 4 যোগ করলে কত হয়, এই যে 4 আর এই 3 যোগ করলে কত হবে 7, মাইনাস 5x মাইনাস 2x কি হবে মাইনাস 7x। আর এইখানে আমাদের একটু কাজ করতে হবে 4 মাইনাস 5x, এই মাইনাস আর 3 এর আগে কি ছিল প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস 3, আর এই মাইনাস এই যে 2x এর আগে কি ছিল, এই যে 2x এর আগে কি মাইনাস, আর সামনে একটা কি মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 2x প্লাস 2x। ক্লিয়ার ভাই? এইটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার তোমাদের, কারণ আমি একদম প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। এখন আসো 7 মাইনাস 7x, 7 মাইনাস 7x ভাগ কত, এই 4 থেকে যদি 3 চলে যায় থাকবে কত 1, মাইনাস এই মাইনাস 5x থেকে যদি প্লাস 2x চলে যায় তাহলে থাকবে কত মাইনাস 3x। দেখো আমরা যেহেতু একটা ঋণাত্মক একটা ধনাত্মক, এরকম যদি কোনো চিহ্ন আসে, কারণ আমরা মাইনাস সংখ্যা থেকে প্লাস সংখ্যা বিয়োগ অনেকেই পারি না, যদি কখনো দেখো এরকম ঋণাত্মক সংখ্যা আসছে, কিরকম ঋণাত্মক সংখ্যা, এখানে মাইনাস 5x প্লাস 2x, তার মানে কি মাইনাসের একটা প্লাসের একটা, তাহলে এখানে বড় কে, তুমি চিহ্ন বাদ দাও, যদি চিহ্ন হিসাব করো তাহলে 2x বড় মাইনাস 5x টা ছোট, কিন্তু তুমি যদি অন্যভাবে চিন্তা করো সেক্ষেত্রে আমি বলতে পারি যে 5 টা হলো বড়, 2 টা হলো ছোট। তখন তুমি একটা কাজ করবা, এই বড়টার থেকে ছোটটা বাদ দিবা, তাহলে কত হয় 3 হয়। যদি ছোটটা বাদ দাও, এখন চিন্তা করবা কোনটার আগে কি চিহ্ন ছিল, বড়টার আগে কি চিহ্ন ছিল, বড়টার আগে ছিল মাইনাস, তাহলে উত্তরটা হবে মাইনাসের, উত্তরটা হবে কি মাইনাসের। যেমন আমাদের যদি বলা হয় যে মাইনাস 100 থেকে প্লাস 75, প্লাস 75 কি করো বিয়োগ করো, মানে মাইনাস 100 আর প্লাস 75, তাহলে উত্তর কত হবে, আমরা জানি 25 হবে, তার মানে 100 থেকে 25 বাদ দিলে কত থাকে, 100 থেকে 75 বাদ দিলে কত থাকে 25। এখন বড়টার আগে চিহ্ন কি মাইনাস, তার মানে মাইনাস 25 হবে, মাইনাস 25 হবে। সেম ভাবে আমরা এইভাবে ক্যালকুলেশন গুলো করবো। তাহলে এখন দেখো, এখন একটা বিষয় খেয়াল করো ভাইয়া, একটা বিষয় আমাকে বলো যে এইখানে যে মানটা পাইছো, এই যে মানটা পাইছো, এই মানটা কার মান, এই মানটা মূলত এফ অফ এক্স ইনভার্স প্লাস 1 বাই এফ অফ এক্স ইনভার্স মাইনাস 1, এইটুকুর মান না, এইটুকুর পরিবর্তে পাইছো না তুমি, এইটুকুর মান কোনটুকু ভাইয়া, এইটুকু, তাই না, এইটুকুর মান এইটুকু। এখন দেখো এখানে একটা কথা বলছে, এখানে একটা সুন্দর কথা বলছে যে এইটুকুর মান হলো 2, এইটুকুর মান কত 2, তাহলে তুমি লিখতে পারো না শর্ত মতে এফ এক্স ইনভার্স প্লাস 1 বাই এফ এক্স ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু 2, শর্ত মতে। তো বেশিরভাগ অঙ্কের মধ্যে কিন্তু এখানে উত্তর চলে যায়, মানে এইটুকু উত্তর চায়, আবার এই অঙ্কটার মধ্যে একটু বেশি চাইছে, এক্স এর মান বের করতে বলছে, বের করি আমরা, সমস্যা নাই, যাই বলবে আমরা তাই পারবো। তাহলে এইটুকুর মান কত পাইছো, এইটুকুর মান কত পাইছো ভাই, এইটুকুর মান হলো তোমার 7 মাইনাস 7x বাই 1 মাইনাস 3x ইকুয়াল টু কত, তাহলে 2, মানে এইটুকুর পরিবর্তে যা পাইছি তাই লিখলাম। এখন আর গুণ করে দাও, যদি আর গুণ করো, এটার নিচে মনে মনে কত আছে 1 আছে না, তো এটার সাথে এটা গুণ করো, তাই যদি গুণ করো 2 আর 1 গুণ করলে কত হবে 2 হবে, 2 আর 3 গুণ করলে কত হবে 6 হবে, মাইনাস হবে না, মাইনাস 6x ইকুয়াল, এটার সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে এখানে কত আছে ভাইয়া, এখানে আছে কত 1 আর 1 7 গুণ করলে কত হবে 7, মাইনাস 7 দুগুণে কত 7, 7x। এখন একটা কাজ করো, এই মাইনাস 6x প্লাস 7x, কারণ এই মাইনাস 7x টাকে এই সাইডে নিয়ে আসলে কি হবে প্লাস হবে,
আর এইখানে কি ছিল 7, এখানে কি 2 প্লাস আকার ওই সাইডে কি হবে মাইনাস হবে -2। তাহলে এখন দেখো তো 7টা x থেকে 6টা x গেলে কি থাকবে শুধু x থাকবে, 7 থেকে 2 বিয়োগ করলে কি হবে 5 থাকবে। তাহলে আমাদের আসতেছে x ইকুয়াল টু কত আসলো 5, x ইকুয়াল টু কত আসলো 5। তো এটাই আমাদের উত্তর, এটাই আমাদের কি উত্তর। তো অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার চলে আসলো। তো আমরা একটু আর প্রথম থেকে ম্যাথটা একটু রিভিশন দেই। দেখো বলছে যে দেওয়া আছে f অফ x ইকুয়াল একটা ফাংশন দেওয়া আছে, তো আমাদের f অফ x ইনভার্স চাইছে। তো এখানে ইনভার্স চাবে, যা খুশি চাই ওইটাই আমরা বসাবো। x এর জায়গায় কত বসাইছি x ইনভার্স বসাইছি, -5 x এর জায়গায় কত x ইনভার্স বসাইলাম, ইনভার্স মানে কি 1/x, -5 -2। তো এখানে আমরা লসাগু করলাম কিভাবে, এই এটার সাথে 4 এর সাথে 1 গুণ করলাম 4 বাই কত x -5 এখানে 3 এর সাথে 1 গুণ করলাম 3/x -2। এখন আমরা কাজ করলাম কি লসাগু করলাম, x আর 1 এর লসাগু কত x, x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 4 দ্বারা গুণ করলে 4, মাইনাস ছিল মাইনাস, x কে 1 দ্বারা ভাগ করলে x, x কে 5 দ্বারা গুণ করলে 5x। নিচে সেম কাজ করছি, x এবং 1 এর লসাগু হলো আমাদের x, x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে 3, মাইনাস ছিল মাইনাস, x কে 1 দ্বারা ভাগ করলে x, 2 দ্বারা গুণ করলে 2x। এখন আমরা x আর x কেটে দিলে সরাসরি এই মানটুকু পাই। আর যদি আমরা এক লাইন বেশি লিখতে চাই তাহলে এই ভগ্নাংশটা মানে প্রথমের ভগ্নাংশটা উপরে ঠিক রাখবো, গুণ দিব, আর এখানে ভাগ আকারে ছিল উল্টে যাবে, তাহলে এই হর চলে গেছে লবে আর এই লব চলে গেছে কোথায় হরে। তারপরে আমরা এটা কার মান পাইছিলাম f অফ x ইনভার্স। তো f অফ x ইনভার্স তার মানে এটার নিচে মনে হয় কি আছে 1 আছে, তো এটা একটু কাটাকাটি করে আমরা পাইলাম। তো তারপরে কি করছি যোজন বিয়োজন করছি। যোজন মানে কি এখানে তোমরা একটু সাইড নোট দিয়ে দিবা যোজন বিয়োজন করে। আর যোজন মানে হলো লব প্লাস হর, এই যে লব প্লাস এই যে হর, লব মাইনাস হর, এই লব মাইনাস এই যে হর, এই যে এইটুকু হলো হর, লব মাইনাস হর। এখন আমরা 4 আর 3 7, মাইনাস মাইনাস মানে দুইটার আগে মাইনাস, তার মানে 5 আর 2 কত 7, 7x। তারপরে কি আসলো এখানে 4 -5x -3, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x। তাহলে 3 এর থেকে 4 গেলে 1, 5 এর থেকে 2 গেলে 3। তো এটা কার মান এই সম্পূর্ণটুকুর মান। তো এইটুকুর মান কত 2 বলে দিছে, তাহলে শর্ত মতে এইটুকু ইকুয়াল 2, তাহলে এইটুকুর মান কত, এইটুকুর মান হলো এইটুকু। তো বসাইলাম, আর আর গুণ করলাম, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি। তো এই 2 এর সাথে যদি তুমি 1 গুণ করো কত হবে 1 হবে 2 হবে, আর 2 এর সাথে যদি 3x গুণ করো 3 দুগুণে 6 x, x হলো 6x ইকুয়াল এই 1 এর সাথে তুমি যদি 7 গুণ করো 7 হকে 7 হকে 7, এই 1 এর সাথে যদি -7 গুণ করো -7x। এখন আমরা এই -7টাকে -7x টাকে এই সাইডে নিয়ে আসছি প্লাস হয়েছে, আর এই 2টা এই সাইডে প্লাস আসছিল এই সাইডে মাইনাস হয়ে গেছে। তাহলে 7টা থেকে 6টা বাদ দিলে একটা x থাকে, 7 থেকে 2 গেলে 5 থাকে। তো এটাই আমাদের উত্তর। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসটা শেয়ার করবা। আমরা খুব বেশি লাফালাফি করব না, খুব বেশি ফালাফালি করব না, কারণ বর্তমান সময়ে এই এটেকটা এরকম হয়ে গেছে, মানে অনলাইনে যারা ক্লাস নিয়ে আমরা আমরা ক্লাস নেওয়ার থেকে মানে একটা টিচারের পরিচয় দেওয়ার থেকে আমরা টিকটকারের পরিচয় দিই খুব বেশি। তো দেখা যায় যে আমরা নাচানাচি তারপরে মানে আর মানে কি বলবো আর সব রকমের জিনিসপাতির মধ্যে আমরা ইনভলভ, শুধুমাত্র পড়াশোনাটা বাদ দিয়ে মানে আমরা পড়ানোটা ছেড়ে দিচ্ছি, শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে এইদিকে এগিয়ে যাচ্ছি। আমরা কি করি ক্লাসের মধ্যে গান লাগিয়ে দিই, ক্লাসের মধ্যে গান লাগিয়ে দিয়ে ছেড়ে দেই, ফেসবুক এটা রিলস ভালো করে, তোমরাও এটা খুব মনোযোগ সহকারে দেখো। এই যে এত সুন্দর করে এত ক্লাস নিলাম, এত কষ্ট করলাম, যদি ক্লাস না বুঝো সেটাও কমেন্ট করে জানাও যে ভাই আমি বুঝতে পারি নাই, আমি চেষ্টা করবো আরো সুন্দর করে বোঝানোর। কিন্তু তোমরা কি করো এই ক্লাসের দিকে মনোযোগ থাকো না। আজকে প্রথম ক্লাস, আজকে তোমাদের আরেকটা কথা বলি যে এই যে 100টা সিকিউ সমাধান করব, এই 100টা সিকিউ থেকে তুমি 100% কমন পাবা। কিন্তু তুমি এই আজকে প্রথম ক্লাসটা করলাও, তুমি পরবর্তী ক্লাস করতেও পারো, নাও করতে পারো। এটাই হলো তোমার মেন সমস্যা। কারণ তুমি এই যে 100টা ক্লাসের জন্য 100টা ক্লাস করবা টোটাল মিনিমাম 50 ঘন্টার মতো। এই 50 ঘন্টা মনোযোগ ধরে রেখে তুমি ক্লাস করাটাই তোমার জন্য জুলুম। কিন্তু তোমাকে যদি পরীক্ষার আগের রাতে কেউ বলা হয় যে ভাই আমার কাছে কোশ্চেন আছে তুমি 5,000 টাকা দাও, তুমি কিন্তু অনায়াসে 5,000 টাকা দিয়ে দাও। কেউ যদি বলে যে ভাই আমি রেজাল্ট চেঞ্জ করে দিব আমাকে 10,000 টাকা দাও, তুমি কিন্তু 10,000 টাকা অনায়াসে দিয়ে দাও। দেখা যায় তুমি জানো প্রতারণার শিকার হবা, তারপরেও দিতেছো, কি জন্য দিতেছো, যদি পরিবর্তন হয়। কিন্তু তুমি ওইখানে টাকা নষ্ট না করে, পরীক্ষার আগে টেনশন না করে, মান সম্মান চলে যাবে এই ভয় না পেয়ে, তুমি যদি এখন শুরুর থেকেই এই যে ক্লাসগুলো নিচ্ছি তুমি যদি শুরু থেকেই সবগুলা ক্লাস করো, তুমি যদি এগুলা নোট করে রাখো,
পরীক্ষার আগের রাত্রে শুধুমাত্র একবার রিভিশন দিবা, তাহলে তোমার প্রস্তুতি একদম 100% পাক্কা, একদম পাক্কা হয়ে যাবে। কিন্তু আমি আবারও বলতেছি, কারণ তোমরা এখানে মনোযোগ ধরে রেখে শেষ পর্যন্ত থাকতে পারবা না। আজকে অনেকেই পণ করবা, মানে শপথ করবা না আমি শেষ পর্যন্ত থাকবই, তো তারপরেও দেখা যাবে এই শপথ করা স্টুডেন্টদের মধ্য থেকেও অনেক স্টুডেন্ট ঝরে গেছে। তো লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবে তারাই মূলত ভালো কিছু করবে। কারণ একটা দৌড় প্রতিযোগিতা, দেখো একটা জিনিস চিন্তা করো যে একটা দৌড় প্রতিযোগিতায় কিন্তু অনেকেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, লাস্ট পর্যন্ত টিকে থাকে কয়জন? যদি 1600 মিটার দৌড় হয় বা 3200 মিটার দৌড় হয়, 100 মিটার দৌড়ে কিন্তু সবাই সাথে সাথে যায়, কিন্তু যখন 1600 মিটার দৌড় হয় তখন কিন্তু দেখা যায় আগেই অনেকে ঝরে পড়ে গেছে। তেমনি আমাদের কিন্তু এডুকেশনটা এরকম বলতে, বা এডুকেশন না, আমাদের লাইফটাই এরকম। দেখো ক্লাস 1-এ যে ছিল, 2-তে আসার পরে অনেকে ওখান থেকে ঝরে গেছে বা পড়াশোনা বাদ দিয়ে দিছে। 5 পর্যন্ত মোটামুটি সবাই পড়াশোনা করে, 6-এ আসার পরে অনেকে এই পড়াশোনা বাদ দিয়ে দিছে, ভালো লাগে না। 8-এ আসার পরে দেখবা যে অনেকেই ঝরে গেছে, 10-এ আসার পরে পড়তেছো পড়তেছো দেখবা অনেকেই নেই, পিছ থেকে হারিয়ে গেছে। তারপরে দেখবা আরো অনেকেই নেই। তোমার কিন্তু এই জার্নিটা কিন্তু একদিনের না, ক্লাস 1 থেকে শুরু হয়েছে। তোমার কি করতে হবে? অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, তারপর বিসিএস দাও বা অন্য যাই করো, কর্মক্ষেত্রে যাইতে হবে। তারপরে তোমার লাইফের মানে লাইফের শেষ পর্যন্ত তোমাকে শিখতে হবে। এটা কি করতে হবে? তোমাকে ভালো কিছু শিখতে হবে। তুমি যদি পচা কিছু শিখো বা খারাপ কিছু শিখো তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তোমার লাইফে। যার জন্য যেখানে তুমি ভালো কিছু পাও সেখানেই মনোযোগ সহকারে ক্লাস করো। আশা করি যে তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করবা। কে কে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করবা? শপথ করো যে ভাই আমি শপথ করিতেছি, এরকম ভাবে শপথ করে না যে ভাই আমি শপথ করিতেছি যে আপনি যতগুলা ক্লাস নেবেন আমি সবগুলা ক্লাস মনোযোগ সহকারে কমপ্লিট করব। শপথ করতে হবে মনোযোগ সহকারে করব এবং প্রত্যেকটা ক্লাসের নোট করব, প্রত্যেকটা ক্লাসের নোট জমা দিব। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাই আপনাকে জানাবো। এরকম ভাবে একটা শপথ দেখি কে কে করতে পারে। তোমরা যদি এই শপথটা করতে পারো, আমি তোমাদেরকে কথা দিলাম যে তুমি 95+ মার্ক পাবে। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমার এই 4টে কোর্স কমপ্লিট করো, গণিত বেসিক টু প্রো কোর্স, মানে টপ 100 সিকিউ কোর্স, টাইপ ভিত্তিক গণিত কোর্স, আর হলো গণিত টাইপ ভিত্তিক গণিত এমসিকিউ টার্গেট 30 কোর্স, 4টে কোর্স কমপ্লিট করলে তুমি 95+ মার্ক পাবে। আমি তোমাকে কথা দিলাম, আর এটার দায়ভার আমি নিব তুমি যদি না পাও। কিন্তু তোমার কাজ হলো প্রত্যেকটা ক্লাস করতে হবে, নোট করতে হবে, নোট জমা দিতে হবে, প্রত্যেকদিন হোমওয়ার্ক করতে হবে, মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবা। আর আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আর যেহেতু আমাদের 100টা সিকিউ সমাধান করতে হবে, আর প্রতিদিন আমরা একটা করে বা 2টা করে সিকিউ সমাধান করব, যার জন্য আমরা রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।